আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জালালউদ্দিন, প্রভাষক, বরপড়া স্কুল অ্যান্ড কলেজ, দাউদকান্দি, কুমিল্লা। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দ্বিতীয় পত্র, অধ্যায় দ্বিতীয়, দিল্লি সালতানাত যুগ। পাঠের শিরোনাম সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের শাসনকাল। এসব আমরা কিছু ছবি অবলোকন করি, যে ছবিগুলোর মাধ্যমে আজকের পাঠের পরিচিতি জানতে পারবো। সুলতান ইলতুৎমিশের ছবি দেওয়া হলো। সুলতান ইলতুৎমিশের আমলের যে মুদ্রা, সেই মুদ্রার ছবি দেওয়া হয়েছে। এখানে প্রথম যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরাইভিনকা জুপরা মসজিদ, তারপর হচ্ছে কুতুব কমপ্লেক্স, মেহেরাউলি, দিল্লি, কুয়াতুল ইসলাম মসজিদ। আজকের পাঠের শিরোনাম হচ্ছে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের শাসনকাল 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসনামল ছিল। শিখন ফল, প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই পাঠ শেষে তোমরা সুলতান ইলতুৎমিশের পরিচয় বলতে পারবে, সুলতান ইলতুৎমিশের সময়ে সৃষ্ট নানাবিধ সমস্যাগুলো বলতে পারবে, দিল্লি সালতানাত সুদৃঢ়করণে সুলতান ইলতুৎমিশের অবদান ব্যাখ্যা করতে পারবে, সুলতান ইলতুৎমিশের চরিত্র কৃতিত্ব বিশ্লেষণ করতে পারবে। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের পরিচয়: জন্ম 1180 খ্রিস্টাব্দে, পিতার নাম ছিল ইয়ালম খান। তিনি দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। সিংহাসন লাভ করেছিলেন 1211 খ্রিস্টাব্দে। তার উপাধি ছিল সুলতানি আজম। রাজত্বকাল ছিল 1211 থেকে 1236 খ্রিস্টাব্দে। মৃত্যুবরণ করেছিলেন তিনি 1236 খ্রিস্টাব্দে। সুলতান ইলতুৎমিশের পরিচয় ব্যাখ্যা: শামসুদ্দিন ইলতুৎমিশ তুর্কিস্তানের ইজবারি গোত্রের অভিজাত পরিবারে 1180 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1236 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। জ্যেষ্ঠ ভ্রাতাগণ ঈর্ষান্বিত হয়ে শামসুদ্দিন ইলতুৎমিশকে কৃতদাস ব্যবসায়ীর নিকট বিক্রি করলে ব্যবসায়ী তাকে বুখারার কাজীর নিকট বিক্রি করেন। এরপরে তাকে দিল্লি নিয়ে আসা হয়। সেখানে তাকে কুতুবউদ্দিন আইবেক কিনে নেন। কুতুবউদ্দিন আইবেক তার যোগ্যতায় খুশি হয়ে তাকে সার জান্দার বা প্রধান প্রহরী হিসাবে নিয়োগ দিয়েছিলেন। কঠোর পরিশ্রমের দ্বারা তিনি আমির এ শিকার এবং পরে গোয়ালিয়রের আমির হিসেবে উন্নীত হন। আইবেক তার কন্যাকে শামসুদ্দিন ইলতুৎমিশের সাথে বিয়ে দিয়েছিলেন। সুলতান ইলতুৎমিশের সিংহাসনে আরোহণ: সুলতান কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর আরাম শাহকে সিংহাসনে বসানো হয়েছিল, কিন্তু আরাম শাহ শাসক হিসাবে একেবারেই অযোগ্য প্রমাণিত হন। দিল্লির আমিরগণ তাই কুতুবউদ্দিনের জামাতা ও বদাউনের শাসনকর্তা ইলতুৎমিশকে সুলতান পদ গ্রহণ করার জন্য আহ্বান জানান। ইলতুৎমিশ তাতে রাজি হন, কিন্তু দিল্লির অদূরে আরাম শাহের সাথে তার এক যুদ্ধ হয়। যুদ্ধে জয়ী হয়ে ইলতুৎমিশ 1211 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন। তার রাজকীয় উপাধি হয় সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। সালতানাতের খেতাব এবং বৈধতা লাভ: মুসলিম জগতে সম্মান ও শক্তি বৃদ্ধি কল্পে এবং আইনসম্মত শাসক হওয়ার উদ্দেশ্যে ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দের 19শে ফেব্রুয়ারি বাগদাদের আব্বাসীয় খলিফা
আল মুস্তানসির বিল্লাহর কাছ থেকে স্বীকৃতি সনদ এবং সুলতানি আজম উপাধি গ্রহণ করেন। তার সময়ে বাগদাদের যিনি খলিফার নাম ছিল, জ্ঞানমূলক প্রশ্ন আসে যে আব্বাসীয় খলিফার নাম ছিল আল মুস্তানসির বিল্লাহ। এই স্বীকৃতি প্রতিদ্বন্দ্বীদের কাছে তার মর্যাদা এবং মুসলিম বিশ্বে সম্মান বৃদ্ধি করে। সুলতান ইলতুৎমিশের সময়ে সৃষ্ট নানাবিধ সংকট, দিল্লি সালতানাতের এক চরম সমস্যা সংকুল পরিস্থিতিতে ইলতুৎমিশ সুলতান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার সময়ের উল্লেখযোগ্য সমস্যাগুলির মধ্যে ছিল উজ ও মুলতানের শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচার স্বাধীনতা ঘোষণা এবং ভাটিন্ডা, সারাসতি এবং লাহোর দখল করে তার পাঞ্জাব মুখী অগ্রাভিযান। গজনির তাজউদ্দিন ইয়ালদুজের ভারতীয় মুসলিম সাম্রাজ্যের উপর সার্বভৌমত্বের দাবি উত্থাপন। আজমির, রণথম্বুর, গোয়ালিয়র প্রভৃতি হিন্দু রাজপুত রাজ্যের রাজন্যবর্গের দিল্লির কর্তৃত্ব প্রত্যাখ্যান এবং কর প্রদানে অস্বীকৃতি জানিয়ে স্বাধীনতা ঘোষণা। মুইজি এবং কুতুবি নামের দিল্লির অভিজাত বর্গের বিরোধিতা এবং মঙ্গল আক্রমণের আশঙ্কা। সমস্যার সমাধান: আমিরদের বিদ্রোহ দমন। ইলতুৎমিশ বিদ্রোহী আমিরদের দমন করে বদায়ুন, অযোধ্যা, বেনারস, শিওয়ালিক সহ বিভিন্ন অঞ্চলের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেন। তাজউদ্দিন ইয়ালদুজের পতন। গজনি থেকে বিতাড়িত হয়ে তাজউদ্দিন ইয়ালদুজ লাহোরে এসে নাসিরউদ্দিন কুবাচাকে পরাজিত করে পাঞ্জাব দখল করেন। ইলতুৎমিশ 1215 খ্রিস্টাব্দে অভিযান করে ইয়ালদুজকে পরাজিত ও বন্দী করেন। বদায়নে নিহত বন্দী থাকা অবস্থায় তাজউদ্দিন ইয়ালদুজ মৃত্যুবরণ করেন। 1215 খ্রিস্টাব্দে তরানের সন্নিকটে এক যুদ্ধে তাজউদ্দিন পরাজিত এবং বন্দী হয়েছিলেন। তার দৃশ্য। নাসিরউদ্দিন কুবাচার পতন। তাজউদ্দিনকে পরাজিত করে ইলতুৎমিশ 1217 খ্রিস্টাব্দে চেনাব নদীর তীরে মানসেরার যুদ্ধে কুবাচাকে পরাজিত করলে পালিয়ে সিন্ধু যান। 1228 খ্রিস্টাব্দে নাসিরউদ্দিন আবার ভাক্কারের সন্নিকটে এক যুদ্ধে ইলতুৎমিশের নিকট পরাজিত হন এবং সিন্ধু নদীতে ডুবে মারা যান। মঙ্গল আক্রমণকে প্রতিহত করা। 1221 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা চেঙ্গিস খান খাওয়ারিজম আক্রমণ করলে শাহ জালাল উদ্দিন ভীত হয়ে খাওয়ারিজম ত্যাগ করে পাঞ্জাবে পলায়ন করেন। শাহ জালাল উদ্দিন দিল্লিতে আশ্রয় প্রার্থনা করেন। তাকে আশ্রয় দেওয়া নিরাপদ হবে না মনে করে ইলতুৎমিশ কৌশলে আশ্রয় দানে অস্বীকার করেন। ফলে জালালউদ্দিন দিল্লিতে না এসে পারস্যের দিকে অগ্রসর হলে চেঙ্গিস খান তার পিছনে ধাবিত হয়ে ভারত ত্যাগ করেন। এভাবে ইলতুৎমিশ মঙ্গল আক্রমণ হতে সাম্রাজ্যকে রক্ষা করেন। বঙ্গে আধিপত্য প্রতিষ্ঠা। আলিবর্দান খলজি বাংলায় বিদ্রোহী হন। 1211 খ্রিস্টাব্দে নিহত হলে হুসামুদ্দিন ইউস খলজি সুলতান গিয়াসউদ্দিন উপাধি ধারণ করে বাংলায় পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে বিহার, ত্রিহুত, উড়িষ্যা জয় করে নিজ নামে খুতবা পাঠ করেন। 1225 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ অভিযান করলে গিয়াসউদ্দিন সন্ধি করেন। গিয়াসউদ্দিন পুনরায় বিদ্রোহী হলে সুলতান পুত্র নাসিরউদ্দিন মাহমুদ অভিযান করে তাকে পরাজিত এবং নিহত করেন। নাসিরউদ্দিন মৃত্যুবরণ করলে খলজিগণ বখতিয়ার বলকার নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা করলে ইলতুৎমিশ 1230 খ্রিস্টাব্দে বলকাকে পরাজিত করে বাংলাকে সরাসরি দিল্লি শাসনভুক্ত করেন। রাজ্য বিস্তার নীতি। এরপর রণথম্বুর পুনরুদ্ধার করে ইলতুৎমিশ বাংলার খলজি মালিকদের দমন করেন। 1232 খ্রিস্টাব্দে গোয়ালিয়রও তার অধিকারে আসে। তিনি 1234 খ্রিস্টাব্দে মালব জয় করেন। ভিলসা, উজ্জয়িনী দখল করে ইলতুৎমিশ স্বীয় রাজ্যের সীমা বৃদ্ধি করেছিলেন। এক নজরে ইলতুৎমিশের শাসন, এগুলো পরে বিস্তারিত আলোচনা করা হবে।
বিদ্রোহ দমন, প্রশাসক হিসাবে তার কৃতিত্ব, মুদ্রা প্রবর্তন করেছিলেন, আরবি মুদ্রা, বন্দেগানি চেহেলগান তিনি প্রতিষ্ঠা করেছিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন, দিল্লি সালতানাতের বিশেষ করে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। এখন একটা একটা করে আমরা সংক্ষেপে আলোচনা করব। ইলতুৎমিশের প্রশাসন। ইলতুৎমিশ একটি সুগঠিত কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। মোহাম্মদ জুনাইদি এবং ফখরুল মুলকের পরামর্শে রাজধানী দিল্লিতে বিভিন্ন দপ্তর স্থাপন করেছিলেন। তখনকার সময়ে দিল্লি ছিল সালতানাতের রাজধানী। তিনি অর্থ রাজস্ব ব্যবস্থার পুনর্গঠন করে সমগ্র সাম্রাজ্যকে ইকতায় বিভক্ত করেন এবং যোগ্য ব্যক্তিদের ইকতাদার নিয়োগ করেন। সাম্রাজ্যকে ভাগ করে যে প্রদেশগুলো নাম দেওয়া হয়েছিল এটার নাম ছিল ইকতা। পরীক্ষা ইকতা বলতে কি বুঝো বা ইকতা কি, জ্ঞানমূলক বা অনুধাবনমূলক পরীক্ষা আসে। আর ইকতাদারগণ স্ব ইকতার শান্তি বজায় রাখতেন, উদ্বৃত্ত রাজস্ব কেন্দ্রে প্রেরণ করেন। ইলতুৎমিশ সাম্রাজ্যে সুষ্ঠু, নিরপেক্ষ ও ন্যায় বিচার ব্যবস্থা প্রবর্তন করেন। জনসাধারণের অভিযোগ শ্রবণ করার জন্য তিনি রাজপ্রাসাদে একটি শিকল বাঁধা ঘণ্টা ঝুলিয়ে রাখতেন। বিচার প্রার্থীগণ ঘণ্টা বাজিয়ে সুলতানের দৃষ্টি আকর্ষণ করতেন। মুদ্রা প্রবর্তন। সুলতান ইলতুৎমিশই সর্বপ্রথম খাঁটি আরবি রৌপ্য মুদ্রার প্রচলন করেন। এটি রূপায়া নামে পরিচিত ছিল। এটির ওজন ছিল ১৭৫ গ্রাম। তার আমলের রৌপ্য এবং তাম্র মুদ্রার চিত্র। বন্দেগানি চেহেলগান প্রতিষ্ঠা বা ৪০ চক্র বলা হয়। এই বন্দেগানি চেহেলগানের বাংলা হচ্ছে ৪০ চক্র। সুলতান ইলতুৎমিশ এবং পরীক্ষায় এই সুলতান ইলতুৎমিশের আমলের যে বন্দেগানি চেহেলগান প্রতিষ্ঠা, এই বন্দেগানি চেহেলগান সম্পর্কে অনুধাবনমূলক পরীক্ষা থাকে প্রশ্নে এবং এটা গুরুত্বপূর্ণ। এজন্য এই বিষয়টা তোমরা শিখবে। সুলতান ইলতুৎমিশ দিল্লি সালতানাতে যোগ্য শাসকদের ধারাবাহিক আগমন নিশ্চিত করানোর জন্য ৪০ জন সাহসী, যোগ্য এবং দূরদর্শী কৃতদারদের নিয়ে একটি দল বা সংগঠন প্রতিষ্ঠা করেন। ইতিহাসে এই সংগঠনকে বন্দেগানি চেহেলগান বা ৪০ চক্র বলে। তারা তাদের মেধা ও শক্তি দিয়ে দিল্লি সালতানাতের উন্নয়নে অবদান রাখেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা। ভারতীয় উপমহাদেশে ইলতুৎমিশই প্রথম শাসক যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। ইবনে বতুতার বর্ণনা মতে জনগণের অভিযোগ শ্রবণের জন্য প্রাসাদে একটি ঘণ্টাযুক্ত শিকল ঝুলিয়ে রাখতেন তিনি। জনগণ তা টান টেনে বিচার প্রার্থী হতো। সকলের প্রতি তিনি নিরপেক্ষ এবং ন্যায় বিচার প্রবর্তনের জন্য যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন তিনি। সুলতান ইলতুৎমিশ শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তিনি সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন। ঐতিহাসিক মিনহাজুস সিরাজ, আউফি, কবি রুহানি, মালিক তাজউদ্দিনের পৃষ্ঠপোষক ছিলেন। সুফি বাহাউদ্দিন জাকারিয়া, শেখ জালালউদ্দিন তাবরিজি এবং খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সাথে তার সম্পর্ক ছিল। তিনি সাম্রাজ্যের বহু স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব তৈরি করেন। তিনি জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটান। বহু কবি, পণ্ডিত, ধর্মগুরু তার সভা অলঙ্কৃত করেন। কুতুব মিনারের কাজ সম্পন্ন করেন। আইবেক নির্মিত কুয়াতুল ইসলাম ও আড়াই ধিনকা ঝুপড়া মসজিদ পুনর্নির্মাণ করেন। বদাউনে একটি বৃহৎ ঈদগাহ ও দিল্লিতে নাসিরিয়া মাদ্রাসা ও অসংখ্য রাস্তাঘাট এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান নির্মাণ করেন। এখানে যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে কুয়াতুল ইসলাম মসজিদ। এটা দুইটা আঙ্গিকে দেওয়া হয়েছে যে কুয়াতুল ইসলাম মসজিদ তার সময়ের স্থাপত্যিক নিদর্শন। এখানে দুইটা ছবি, এই দুইটা ছবি হচ্ছে আড়াই দিনকার জোবরা মসজিদ। এখানে যে ছবিটা দেওয়া হয়েছে এটা হচ্ছে কুতুব কমপ্লেক্স, মেহরাউলি, দিল্লিতে অবস্থিত।
কুতুব মিনারের ছবি, এবং ডান পাশে যে গেটটা রয়েছে এটা হচ্ছে কুতুব মিনার গেট। আর এটা হচ্ছে কুতুব মিনার, যেটা কুতুবুদ্দিন আইবেক শুরু করেছিলেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে, এবং এটা সমাপ্ত করেছিলেন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। ইলতুৎমিশের চরিত্র: তিনি ছিলেন আদর্শবাদী, ধার্মিক, উদার, সচ্চরিত্রবান এবং সুবিচারক। তিনি অধিক দানশীল ছিলেন, এজন্য সমসাময়িক শিলালিপি হতে জানা যায় ঐতিহাসিকগণ তাকে আল্লাহর বান্দাগণের সাহায্যকারী এবং আল্লাহর রাজত্বের রক্ষক বলে আখ্যায়িত করেছেন। ন্যায় বিচারক, প্রজাহিতৈষী, মুসলিম শাসক হিসাবে ভারতের ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা: ঈশ্বরী প্রসাদ একজন ঐতিহাসিক। তিনি সুলতান ইলতুৎমিশকে নিঃসন্দেহে মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, এবং আরেকজন ঐতিহাসিক স্ট্যানলি ল্যান্ডফুল তাকে সত্যিকারের প্রতিষ্ঠাতা বলে অভিহিত করেছেন। কুতুবুদ্দিন আইবেকের মৃত্যুর পর সুলতান আরাম শাহের দুর্বলতার সুযোগে অভিজাতবর্গ আমির উমরাদের বিদ্রোহ ও সাম্রাজ্যের বিশৃঙ্খলার মধ্যে দায়িত্ব গ্রহণ করে বিদ্রোহ দমন করে দিল্লি সালতানাতকে ঐক্যবদ্ধ করে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। সুলতান নিজের দূরদর্শিতা, সাহস, দৃঢ়তা, বিচক্ষণতা এবং কর্মদক্ষতার মাধ্যমে সকল সমস্যার সমাধান করে দিল্লি মুসলিম সালতানাতকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন। আর তিনি একজন সুশাসক ছিলেন, এবং তিনি রাজ্য বিস্তারও করেছিলেন। এর জন্য তাকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, অথবা দাস বংশের শ্রেষ্ঠ শাসকও বলা যায়। মৃত্যুবরণ করেছিলেন তিনি 1236 খ্রিস্টাব্দে। তার সমাধিসৌধ, যেটা কুতুব কমপ্লেক্স দিল্লিতে অবস্থিত, যে সমাধিসৌধ এটা দিল্লিতে অবস্থিত, এটার চিত্র। আমাদের কিছু জ্ঞানমূলক প্রশ্ন কয়েকটা রেখেছি। একটা হচ্ছে ইলতুৎমিশের জন্মস্থান কোথায়? উত্তর হচ্ছে তুরস্ক, ইলবারি, তুর্কি। দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে একটু আগে বলা হয়েছে, সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। সুলতান ইলতুৎমিশের উপাধি কি ছিল? সুলতানি আজম। সুলতান ইলতুৎমিশের দুটি সমস্যা লিখুন, অর্থাৎ উপরে যে আলোচনা করা হয়েছে কয়েকটা সমস্যা, তার মধ্যে থেকে যে কোনো দুইটা সমস্যা তোমরা খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়িতে বসে তোমরা এই সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ থেকে জ্ঞান এবং অনুধাবন প্রশ্নগুলো বই থেকে তোমরা পড়াশোনা করবে, এবং এর আঙ্গিকে আমি কয়েকটি প্রশ্ন দিয়েছি, বাড়ির কাজ হিসাবে এই প্রশ্নগুলো তৈরি করবে এবং শিখবে। তোমরা বিভিন্ন উদ্দীপকগুলো থেকে বাকি বিষয়গুলো তার সম্পর্কে যে আলোচনা আছে এগুলো তোমরা শিখবে। বাড়ির কাজের মধ্যে রয়েছে সুলতান ইলতুৎমিশকে সুলতানি আজম উপাধি কে প্রদান করেছিলেন? দ্বিতীয় প্রশ্ন, সুলতান ইলতুৎমিশের তিনটি চারিত্রিক বৈশিষ্ট্য লিখো। তৃতীয়ত, সুলতান ইলতুৎমিশের শাসন ব্যবস্থার একটি বিবরণ প্রস্তুত করো। চতুর্থত, সুলতান ইলতুৎমিশ দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা, এই বিষয়ে তোমার মতামত লিখে নিয়ে আসবে। অর্থাৎ প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় কি না, তোমার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাঁড় করাবে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, দিল্লি সালতানাত সুদৃঢ়করণে সুলতান ইলতুৎমিশের অবদান মূল্যায়ন করো। এই শেষের দুইটা প্রশ্ন উচ্চতর দক্ষতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসলে শেষের দুইটা যে কোনো একটা চলে আসবে। উচ্চতর দক্ষতার যে 4 নাম্বার প্রশ্ন, এই প্রশ্নটা সুলতান ইলতুৎমিশের শাসন ব্যবস্থার বর্ণনা, এটা প্রয়োগের প্রশ্ন হতে পারে। চারিত্রিক বৈশিষ্ট্য অনুধাবনের প্রশ্ন, এবং প্রথম প্রশ্নটা জ্ঞানমূলক হতে পারে। এইভাবে তোমরা বাড়িতে উদ্দীপকের সাথে সাজিয়ে নিজেরা প্রশ্নগুলো উত্তর রেডি করবে এবং শিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করছি 4 তারিখের পরে প্রতিষ্ঠান খুলবে, এবং সেই আঙ্গিকে তোমরা প্রতিষ্ঠানে এসে নিয়মিত ক্লাসগুলো করবে। আমরা প্রত্যাশা করছি বাংলাদেশে করোনা যে মহামারী চলছে, এটা
পুরোপুরি বিনাশ হবে এবং আল্লাহর রহমত আমাদের উপরে পড়বে। সবাই ঘরে থাকি, সুস্থ থাকি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।